কাজী নজরুল ইসলামের উপন্যাস কুহেলিকা নিয়ে আজ আমরা বসব। হ্যাঁ, কুহেলিকা। আমাদের কাছে যে সোর্সগুলো আছে সেগুলো থেকে মূল নির্যাসটুকু বের করে আনায় আমাদের আজকের কাজ। বিশেষ করে একজন পরীক্ষার্থীর জন্য উপন্যাসটা ভালোভাবে বুঝতে যা যা দরকার তার সবকিছুই আমরা আলোচনায় তুলে আনার চেষ্টা করব। ঠিক। কুহেলিকা শুধু একটা উপন্যাস নয়, এটা একটা সময়ের দলিল বলা যেতে পারে। সময়ের দলিল, ঠিক। এর পরতে পরতে জড়িয়ে আছে পরাধীন ভারতবর্ষের বিপ্লবের আগুন, পরিচয় সংকটের যন্ত্রণা আর মানব সম্পর্কের জটিল সব সমীকরণ। এটা নিছক কোনো প্রেমের গল্প নয়, তার চেয়ে অনেক অনেক বেশি কিছু। আর উপন্যাসের নামটাই তো একটা প্রশ্ন দিয়ে শুরু, কুহেলিকা। একদম। এই কুয়াশা বা রহস্যটা আসলে কি? জাহাঙ্গীরের চোখে নারী, নাকি তার নিজের জীবন, তার ভবিষ্যৎ, তার সিদ্ধান্ত, এই সব কিছু মিলিয়ে একটা ধোঁয়াশা? দারুণ একটা প্রশ্ন। চলুন এই কুয়াশার ভেতরেই ডুব দেওয়া যাক। আমারও মনে হয় এই আলোচনাটা এগোতে থাকলে উত্তরটা হয়তো পরিষ্কার হবে ধীরে ধীরে। তাহলে চলুন গল্পের একেবারে কেন্দ্রে প্রবেশ করি। উপন্যাসের নায়ক জাহাঙ্গীর একজন অসম্ভব মেধাবী শিক্ষিত তরুণ, কিন্তু তার ভেতরে একটা গভীর ক্ষত, একটা দ্বন্দ্ব সবসময় কাজ করে। হ্যাঁ, তাকে আমরা উমাশঙ্কর বা সত্যব্রতের মতো ছদ্মনামেও পড়ে দেখতে পাব। ঠিক। এই পরিচয় বদলের মধ্যেই যেন তার ভেতরের অস্থিরতাটা ফুটে ওঠে, তাই না? একদম। জাহাঙ্গীরের মূল সংকটটা হলো তার জন্ম পরিচয় নিয়ে। আচ্ছা। সে একজন ফিরিঙ্গি সাহাবের অবৈধ সন্তান, আর এই পরিচয়টা তাকে ভেতর থেকে কুড়ে কুড়ে খায়। সে নিজেকে কলুষিত রক্তের অধিকারী মনে করে, যা তাকে এক ধরনের হীনমন্যতায় ভোগায়। আর এই হীনমন্যতা থেকে কি নারীদের সম্পর্কে তার একটা অদ্ভুত দর্শন তৈরি হয়েছে? ঠিক ধরেছেন, ঠিক এই জায়গা থেকে। কারণ ঠিক এখানেই উপন্যাসের সুরটা বাধা হয়ে যায়। শুরুতে বন্ধুদের আড্ডায় সে নারী সম্পর্কে তার ধারণাটা তুলে ধরে। ওকে একটা মন্তব্য নয়, তাই না? এটা জাহাঙ্গীরের নিজের ভেতরের যে বিচ্ছিন্নতা বোধ, তারই একটা প্রকাশ। চমৎকার পয়েন্ট। সে যেন সবার মাঝে থেকেও একা, কাউকে কাছে টানতে চায় কিন্তু নিজের ওই কলঙ্কিত পরিচয়ের কারণে পারে না। এই যে ধরা যায় কিন্তু ছোঁয়া যায় না, এটা আসলে তার নিজের জীবনেরই প্রতিচ্ছবি। আচ্ছা, কিভাবে? সে সমাজে মিশতে চায়, ভালোবাসতে চায়, কিন্তু তার জন্ম পরিচয়টা তাকে সেই অনুভূতি বা অধিকার থেকে দূরে সরিয়ে রাখে। সে ভাবে সে অপবিত্র, তাই নারীদের সে দেবী বা মায়াবিনীর আসনে বসিয়ে দেয়, যাদের দূর থেকে পূজা করা যায় কিন্তু স্পর্শ করা যায় না। এই মনস্তাত্ত্বিক জটিলতাটাই জাহাঙ্গীর চরিত্রটার মূল ভিত্তি। জাহাঙ্গীরের এই ব্যক্তিগত সংকট আর বিচ্ছিন্নতা বোধের মধ্যেই কিন্তু গল্পের পটভূমি বদলে যায়। হ্যাঁ, হঠাৎ করেই ব্যক্তিগত জগৎ থেকে সে হঠাৎ করে দেশের স্বাধীনতার মতো এক বিশাল প্রেক্ষাপটে গিয়ে পড়ে। তার জীবনে আসেন বিপ্লবী নেতা প্রমথ চরিত্রটি এই উপন্যাসের বলা যেতে পারে আদর্শগত মেরুদণ্ড। তার দর্শনটা খুব পরিষ্কার। তিনি বিশ্বাস করতেন ব্রিটিশদের তাড়াতে হলে হিন্দু মুসলমানের ঐক্য ছাড়া কোনো পথ নেই। কিন্তু এই ঐক্য তো সহজ ছিল না। একেবারেই না। কিন্তু তিনি বলতেন এই ঐক্য জোর করে হবে না। তার একটা অসাধারণ কথা আছে, ইচ্ছা করিলে আমরা অনায়াসে এদেশের মুসলমানদিগকে জয় করিতে পারি, তবে তাহা তরবারি দিয়া নয়, হৃদয় দিয়ে। তিনি মুসলিমদের বলছেন, এই দেশ তোমাদেরও, এই মাটির ঋণ শোধ করার দায়িত্ব তোমাদেরও আছে। আমার একটা প্রশ্ন আছে এখানে। বলুন। জাহাঙ্গীরের মতো একজন মানুষ যে নিজের পরিচয় নিয়ে এতটা বিভ্রান্ত, সে কেন হঠাৎ করে দেশের মুক্তির মতো এত বড় একটা আদর্শে নিজেকে সঁপে দিল? খুব ভালো প্রশ্ন। এটা কি তার ব্যক্তিগত যন্ত্রণা থেকে পালানোর একটা পথ ছিল? আমার মনে হয় দুটোই সত্যি। একদিকে প্রমথের আদর্শ তাকে জীবনের একটা নতুন উদ্দেশ্য দেয়। আচ্ছা। তার মনে হচ্ছিল সে যেন পাথর অন্ধকার কারা ভিত্তির তলে কাহার যেন স্পর্শ পাইয়াছে। সে একটা মুক্তির আলো দেখতে পায় বিপ্লবের মধ্যে। আর অন্যদিকে এটা তার ব্যক্তিগত কলঙ্ক থেকে মুক্তিরও একটা চেষ্টা। যে মানুষটা নিজের জন্মপরিচয়ের জন্য লজ্জিত, সে দেশের জন্য জীবন দিয়ে একটা নতুন গৌরবময় পরিচয় তৈরি করতে চেয়েছিল। তার মানে তার বিপ্লবটা শুধু দেশের মুক্তি নয়, নিজের আত্মারও মুক্তি। বাহ! অর্থাৎ ব্যক্তিগত আর রাজনৈতিক মুক্তি তার কাছে একাকার হয়ে গিয়েছিল। একদম। এই আদর্শের আগুন নিয়েই সে তার বন্ধু কবি তরুলের গ্রামের বাড়িতে বেড়াতে যায়। আর এখানেই তার আদর্শের সাথে আবেগের সংঘাতটা সবচেয়ে তীব্র হয়ে ওঠে। হ্যাঁ, এখানেই গল্পের সবচেয়ে কাব্যিক আর মানবিক অংশটা শুরু হয়। আমরা তরুণের পরিবারের সঙ্গে পরিচিত হই।
তার দৃষ্টিহীন পিতা, যে কিনা দেশের গানে তন্ময় হয়ে থাকেন, ছোট ভাই মোবারক, আদরের ছোট বোন মমি। আর বড় বোন তাহমিনা। হ্যাঁ, তাহমিনা, যাকে সবাই আদর করে ভুইয়া বা ভুনি বলে ডাকে। এই গ্রামীণ স্নিগ্ধ পরিবেশটা তো জাহাঙ্গীরের বিপ্লবী জীবনের সম্পূর্ণ বিপরীত। ঠিক তাই। আর এই শান্ত মায়াময় পরিবেশেই জাহাঙ্গীর আর তাহমিনের মধ্যে একটা গভীর, নীরব ভালোবাসার সম্পর্ক গড়ে ওঠে। কিন্তু জাহাঙ্গীর যেই ভালোবাসার পরশ পেল, সঙ্গে সঙ্গে তার ভেতরের সেই পুরনো ক্ষতটা আবার জেগে উঠল, তাই না? ঠিক তাই। একদিকে তাহমিনার প্রতি তার তীব্র আকর্ষণ, অন্যদিকে তার সেই কলুষিত রক্তের ধারণা। সে আবার পুরনো ভাবনায় ফিরে গেল। হ্যাঁ, সে ভাবে তাহার পাপ তাহার রক্তকে কলুষিত করিয়াছে। তার মতো একজন পাপীর সংস্পর্শে এসে তাহমিনার মতো পবিত্র একটি মেয়ের জীবন নষ্ট হয়ে যেতে পারে না। এর সাথে বিপ্লবী জীবনের অনিশ্চয়তাও তো ছিল। অবশ্যই। এই দুই চিন্তার দ্বন্দ্বে সে ক্ষতবিক্ষত হতে থাকে। এই দ্বন্দ্বের কারণেই পশিত চিঠি না দিয়ে, একটা কথাও না বলে হঠাৎ করে গ্রাম ছেড়ে কলকাতায় পালিয়ে আসে। হ্যাঁ, এটা কি শুধুই তার কলুষিত রক্তের দোহাই, নাকি ভালোবাসার যে দায়বদ্ধতা, সেই দায়িত্ব নিতে সে ভয় পেয়েছিল? দুটোই হতে পারে। কলুষিত রক্ত হয়তো তার নিজের কাছে নিজেকে বোঝানোর একটা সহজ অজুহাত ছিল। আর আসল ভয়টা? আসল ভয়টা হয়তো ছিল স্থিতিশীলতা নিয়ে। ভালোবাসা মানে একটা সংসার, একটা স্থির জীবন। আর তার জীবন ছিল প্রতি মুহূর্তে মৃত্যুর ঝুঁকি নিয়ে ছুটে চলা এক বিপ্লবীর জীবন। এই দুটোকে সে মিলাতে পারছিল না। কোনোভাবেই না। তাই সে পালিয়ে যাওয়াটাকেই সহজ সমাধান হিসেবে বেছে নেয়, আর তাহমিনাকে ফেলে যায় এক অসীম শূন্যতার মধ্যে। কলকাতায় ফিরে সে আবার পুরোপুরি বিপ্লবী কাজে ঝাঁপিয়ে পড়ে। হ্যাঁ, প্রমোদ আর আরেক বিপ্লবী নেত্রী জয়ন্তী দেবীর সাথে সে কাজ করতে থাকে। পরিচয় গোপন রাখার জন্য তাকে আমরা একজন মৌলভী সাহেবের ছদ্মবেশেও দেখি। সে তার ব্যক্তিগত যন্ত্রণাগুলোকে যেন কাজের মধ্যে ডুবিয়ে দিতে চায়। এদিকে জাহাঙ্গীরের মা তো ছেলের এই অনিশ্চিত জীবন নিয়ে ভীষণ চিন্তিত হয়ে পড়েন। স্বাভাবিক। তিনি তখন দেওয়ান সাহেবের সাথে মিলে একটা পরিকল্পনা করেন। হ্যাঁ, তিনি ভাবেন যদি তাহমিনার সাথে জাহাঙ্গীরের বিয়ে দেওয়া যায়, তাহলে হয়তো ছেলে এই ঝুঁকিপূর্ণ পথ থেকে ফিরে আসবে। এই উদ্দেশ্যেই তিনি তরুণের পুরো পরিবারকে কলকাতায় নিয়ে আসার ব্যবস্থা করেন। ঠিক। মায়ের এই পরিকল্পনা একদিকে, আর অন্যদিকে জাহাঙ্গীরের কাছে আসে তাহমিনার একটা চিঠি। যে চিঠির জন্য সে হয়তো এতদিন অপেক্ষা করছিল। কিন্তু চিঠির ভাষাটা ছিল একেবারে অন্যরকম। হ্যাঁ, সেই চিঠিটা জাহাঙ্গীরকে আরও ভেঙে দেয়। তাহমিনা অত্যন্ত শীতল এবং আনুষ্ঠানিক ভাষায় লেখে। কি লিখেছিল? সে লেখে, আমাকে ভুলিয়াও যে স্মরণ করিয়াছেন, তজ্জন্য আপনাকে অশেষ ধন্যবাদ। ওহ! এই প্রত্যাখ্যান জাহাঙ্গীরকে ভেতর থেকে নাড়িয়ে দেয়। সে হয়তো স্পেরা করছিল একটা আবেগময় চিঠি, কিন্তু পেল একরাশ ঔদাসীন্য। সে বুঝতে পারেনি যে এই শীতলতাটা আসলে অভিমানের প্রকাশ। একদম। তার হঠাৎ চলে যাওয়াটা তাহমিনাকে যে কতটা আঘাত দিয়েছিল, সেটারই প্রকাশ ছিল এটা। এরপর পুরো পরিবার কলকাতায় আসার জন্য ট্রেনে ওঠে। এই যাত্রাপথটা কিন্তু বেশ মজার। হ্যাঁ, এখানে চম্পা নামে এক আধুনিক তরুণীর আবির্ভাব হয়, যার আরেক নাম আমিনা। সে ছিল তরুণের প্রফেসরের ভাইজি। ট্রেনের ওই দৃশ্যটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। কেন? একদিকে ভয়ঙ্কর বিপদ ঘনিয়ে আসছে, আমরা জানি জার্মান ষড়যন্ত্র ফাঁস হয়ে গেছে। আর অন্যদিকে 4 জন তরুণী প্রেম, কবিতার ভবিষ্যৎ নিয়ে খুনসুটি করছে। জাহাঙ্গীর, তরুণ, তাহমিনা আর চম্পার কথোপকথনগুলো বেশ প্রাণবন্ত। নজরুল এই হালকা মুহূর্তটা তৈরি করেছেন আসন্ন ট্র্যাজেডিকে আরও তীব্র করে তোলার জন্য, যাকে বলে ঝড়ের আগের শান্ত অবস্থা। কিন্তু এই শান্ত অবস্থা বেশি দিন স্থায়ী হয়নি। না। কলকাতায় পৌঁছানোর পরই ঝড়টা আসে। অন্ডাল স্টেশনে নামার সময় জাহাঙ্গীর লক্ষ্য করেছিল যে অক্ষয়বাবুর মতো গোয়েন্দারা তাদের উপর নজর রাখছে। হ্যাঁ, জার্মান ষড়যন্ত্র ফাঁস হয়ে যাওয়ায় ব্রিটিশ পুলিশ দেশ জুড়ে বিপ্লবীদের ধরার জন্য অভিযান শুরু করে। ফলস্বরূপ যা হওয়ার তাই হলো। প্রমোদ, জাহাঙ্গীর, বজ্রপানসহ তাদের দলের প্রায় সকলকে গ্রেফতার করা হয়। জাহাঙ্গীরের মা ছেলের গ্রেফতারের খবর শুনেই মূর্ছা যান। একটা সম্ভাবনাময় বিপ্লবী আন্দোলন মানে অঙ্কুরেই বিনষ্ট হয়ে গেল। উপন্যাসের শেষ দৃশ্যটা অসম্ভব করুণ। জেলের ভেতরে বিদায়ের মুহূর্ত। জাহাঙ্গীর, প্রমোদসহ বাকি বিপ্লবীদের দ্বীপান্তরে সাজা হয়েছে। আন্দামানে পাঠানো হবে তাদের। এই শেষ মুহূর্তে জাহাঙ্গীরের বলা কথাগুলো খুব খুব গুরুত্বপূর্ণ। সে তার মাকে যখন বিদায় জানাচ্ছে, তখন বলে তার সম্পত্তির 1/4 যেন তাহমিনাকে দেওয়া হয়। সে বলছে,
ভুনিকে আমার সম্পত্তির 1/4 ছাড়িয়া দিয়া ও অনেক দুঃখ পাইয়াছে। এটা তো তার অব্যক্ত ভালোবাসার এক নীরব স্বীকারোক্তি। করুণ স্বীকারোক্তি। সারা জীবন যা মুখে বলতে পারেনি, চলে যাওয়ার মুহূর্তে কাজের মাধ্যমে তা প্রকাশ করে গেল। কিন্তু ঠিক তারপরে সে যে কথাটা বলে সেটা আমাকে সবসময় নাড়া দেয়। কোনটা? সে তার বন্ধু তরুণকে উদ্দেশ্য করে বলে, তোমার কথাই সত্যি হল কবি, নারী কুহেলিকা। হ্যাঁ, এই কথাটা শোনার পরেই তাহমিনা নিষ্ঠুর বলে চিৎকার করে জ্ঞান হারায়। এই দ্বিচারিতা কেন? এটাই জাহাঙ্গীরের জীবনের সবচেয়ে বড় ট্র্যাজেডি। একদিকে ভালোবাসার স্বীকারোক্তি, আবার অন্যদিকে নারীকে রহস্যময়ী বলে দূরে সরিয়ে দেওয়া। সে ভালোবাসা এবং বিপ্লব এই দুয়ের মধ্যে কোনোদিন সামঞ্জস্য করতে পারেনি। তার জীবনটা এই দুয়ের দ্বন্দ্বে ছিন্নভিন্ন হয়ে গেছে। শেষ মুহূর্তেও সে তার ভেতরের অহংকার বা আত্মরক্ষার খোলসটা থেকে বেরোতে পারল না। সে তাহমিনাকে সরাসরি ভালোবাসার কথা বলতে পারল না। সে আবার সেই পুরনো দর্শনে আশ্রয় নিল। তার কাছে নারী অধরাই থেকে গেল, কারণ সে নিজেই কখনো নিজেকে পুরোপুরি উন্মুক্ত করতে পারেনি। তাই উপন্যাসের শেষেও সেই কুহেলিকার কোনো সমাধান হয় না। এটা জাহাঙ্গীরের জীবনের মতোই এক অমীমাংসিত রহস্য হয়ে থেকে যায়। তাহলে একজন পরীক্ষার্থীর জন্য যদি আমরা পুরো বিষয়টাকে গুছিয়ে আনি, তাহলে মূল বিষয়গুলো কি দাঁড়ায়? আচ্ছা, প্রথমত, কাহিনীটা একজন বিপ্লবীর আত্মত্যাগ এবং তার ব্যক্তিগত জীবনের টানাপোড়েন নিয়ে। হ্যাঁ, প্রধান চরিত্রগুলো হল জাহাঙ্গীর, যার আত্মপরিচয় সংকট পুরো উপন্যাসকে চালিত করে, তাহমিনা, যে তার ভালোবাসা ও নীরব অভিমানের প্রতীক, আর বিপ্লবী নেতা প্রমোদ, যিনি আদর্শের প্রতীক, আর কবি তরুণ, যে জাহাঙ্গীরের বন্ধু ও গল্পের একজন পর্যবেক্ষক। ঠিক। আর মূল ভাবনার মধ্যে রয়েছে কয়েকটি গুরুত্বপূর্ণ দিক। 1, হিন্দু মুসলিম ঐক্যের প্রয়োজনীয়তা, যা প্রমথের মাধ্যমে তুলে ধরা হয়েছে। 2, দেশের জন্য আত্মত্যাগ এবং বিপ্লববাদের আদর্শ। 3, প্রেম ও কর্তব্যের দ্বন্দ্ব, যা জাহাঙ্গীর চরিত্রের মূল সংকট। এবং 4, আত্মপরিচয়ের সংকট, যেটা জাহাঙ্গীরের কলুষিত রক্তের ধারণার মাধ্যমে প্রকাশ পেয়েছে। একদম, এবং যা তৎকালীন ঔপনিবেশিক সমাজের একটা জটিল মনস্তাত্ত্বিক দিক তুলে ধরে। সব মিলিয়ে কুহেলিকা শুধু একটা রাজনৈতিক বা প্রেমের উপন্যাস নয়, এটা একটা গভীর মনস্তাত্ত্বিক উপন্যাসও বটে। পরিশেষে একটি ভাবনা দিয়ে শেষ করা যাক। বলুন। নজরুল এমন এক সময়ে জাহাঙ্গীরের মতো একটি চরিত্র এঁকেছিলেন, যে তার মিশ্র পরিচয়ের জন্য নিজেকে অসুচি বা কলঙ্কিত মনে করত। আজকের এই বিশ্বায়নের যুগে, যেখানে পরিচয়, জাতীয়তাবাদ এবং সাংস্কৃতিক মিশ্রণের প্রশ্নগুলো আরও জটিল এবং প্রাসঙ্গিক হয়ে উঠেছে, সেখানে জাহাঙ্গীরের এই আত্মপরিচয়ের সংকট এবং আত্মত্যাগের গল্পকে আমরা কিভাবে দেখব? তার এই যন্ত্রণা কি আজও অন্য কোনো রূপে আমাদের সমাজে টিকে নেই? এই প্রশ্নটা পাঠকের জন্য তোলা রইল।